ধন্যবাদ বন্ধুরা। আলোকের প্রকাশ ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যারা যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন সকলকে আলোকের প্রকাশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আইনজীবী সনদ অধিকার আন্দোলনের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সঙ্গে যুক্ত হবেন দুজন অতিথি। আছেন আইনজীবী সনদ অধিকার আন্দোলনের কর্ণধার, যার উদ্যোগে এই আন্দোলন সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে, বেগবান হচ্ছে। সে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের অন্যতম নেতা সুজন বিপ্লব। আমাদের সাথে যুক্ত আছেন লেখক, বুদ্ধিজীবী, সমাজকর্মী রাশিদ রহমান। আমি আপনাদের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আলোকের প্রকাশের পক্ষ থেকে আপনাদের দুজনকেই রক্তিম অভিনন্দন জানাই। আজ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি প্রথমেই দুজনের পরিচয় পর্ব আমি শেষ করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন হ্যাঁ সুজন দা, আপনি আপনার পরিচয়টা যদি আমাদের উদ্দেশ্যে দেন তাহলে বেশি সুবিধা হয়। ধন্যবাদ সঞ্চালক। ইতিমধ্যেই আমাদের দুজনেরই পরিচয় দেওয়া হয়েছে। তারপরেও নিজের মুখে যদি বলা হয় সেক্ষেত্রে বলতে পারি আমি সুজন বিপ্লব, আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আইনজীবী সনদ অধিকার আন্দোলন। আইনজীবী নিবন্ধন যে বিকল্প প্রক্রিয়া, সেই আন্দোলনে আইন ছাত্র ও শিক্ষানবিশদের জাতীয় প্ল্যাটফর্ম আইনজীবী সনদ অধিকার আন্দোলন 13ই আগস্ট 2020 সালে প্রতিষ্ঠা হয়। একই সাথে ধন্যবাদ দাদা। আমি আপনাদের পরিচয়ের সাথে সাথে আজকের এই আয়োজনে যারা দেখছেন এবং যারা যুক্ত হয়েছেন, সঞ্চালক সহ অতিথি সহ সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আগে ভাগে জানিয়ে রাখছি আর কি। হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমরা তার মুখেই তার পরিচয়টা একটু জেনে নিয়ে তারপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব। ধন্যবাদ। আমাদের সাথে আছেন আহ, রাশিদ রহমান। ধন্যবাদ আলোকের প্রকাশ এবং আমার সহ আলোচক এবং যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি রাশিদ রহমান, মূলত লেখালেখি এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে যুক্ত। সেই অর্থে কিছু রাজনৈতিক কলাম অথবা সাহিত্য মূল্যায়ন ধর্মী লেখালেখি লিখে থাকি এবং সেই সাথে একজন আন্দোলন কর্মী হিসেবে সমাজের বিভিন্ন সংকটে জনগণের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করি। আপাতত পরিচয় বলতে গেলে এটুকু। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বন্ধু সুমন কুন্ডু। লিখেছেন পলাশ দাদা ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আলোচনায় থাকুন, আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি দুজনকে একটু বলবো যে যদি কিনা টেকনিক্যাল বিষয়টা আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের স্ক্রিনের নিচেই একটা মাইক বাটন আছে। আপনারা যখন কথা বলবেন শুধু তখন ওটাকে অন করবেন, আর যখন কথা বলবেন না তখন বোধহয় অফ করে রাখলে, আমরা যেহেতু তিনজন তিনটি জায়গায় আছি, তাহলে শব্দটা আমরা আমাদের বন্ধুরা ভালো শুনতে পারবেন। বন্ধুরা, আমি মূল বিষয়ে ফিরে আসি। সেটা হচ্ছে আজ আইনজীবী সনদ অধিকার আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী। আইনজীবী সনদ অধিকার আন্দোলন, আমরা এটা নিয়ে আগেও অনুষ্ঠান করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি যে আইনজীবী সনদ অধিকার আন্দোলন কাদেরকে নিয়ে কাজ করছে, কি কাজ করতে চায়, এরা কিভাবে সরকারকে সহযোগিতা করতে চায়। বাংলাদেশের যে অসংখ্য মানুষেরা আইন পেশায় আসতে চায়, যারা এলএলবি পাশ করার পরেও একটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা এই পেশায় আসতে পারছে না, তারা বেকারত্ব জীবন যাপন করছে এবং সরকারের বোঝা হয়ে তারা, বলা যায় যে
তারা তাদের জীবন অতিবাহিত করছে। এই আমলাতান্ত্রিক জটিলতাকে নিরসন করার যে আন্দোলন, সেই আন্দোলনকে শুরু করেছিল 1 বছর আগে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের মধ্য দিয়ে। আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এর বিভিন্ন বিষয় নিয়ে এই 1 বছরের কার্যক্রম এবং তাদের আমাদের এই আলোচক এবং যারা আছেন তারা বলবেন যে এই 1 বছরে এই আইনজীবী সনদ অধিকার আন্দোলনের যে অগ্রগতি সেটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং আমরা সরকারের কানে কতটুকু পৌঁছে দিতে পেরেছি। ধন্যবাদ। এই এ ব্যাপারে প্রথমে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি সংগঠনের কর্ণধার সুজন বিপ্লবকে। ধন্যবাদ সঞ্চালক। আইনজীবী সনদ অধিকার আন্দোলন 13ই আগস্ট 2020 জন্মলগ্ন থেকে কয়েকটি প্রশ্নের মীমাংসাকে সামনে এনে আন্দোলনের সূচনা করেছে। সেই প্রশ্নগুলো হলো, একজন শিক্ষার্থী শিক্ষা শেষে সে কাজ পাবে এবং কাজের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করবে। তার সমাজ, তার দেশ, তার জাতি তথা বিশ্বজনীন সে অবদান রাখবে, এমনটাই শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে আহ, আইন স্নাতকগণ তার শিক্ষা শেষে সে অন্যান্য বিশেষায়িত পেশার মতো কাজে যেতে পারেন না, তাকে বেকার বসে থাকতে হয়। তো এই যে বেকার বসিয়ে রাখা হয় একটা ভুল নীতির মধ্য দিয়ে, আমরা সেটা দেখেছি যে বিভিন্ন সময়ে পরীক্ষার মারপ্যাচে তাদেরকে ছাঁটাই করা হয়। তখন আমরা, যাতে এ ধরনের সমস্যার সৃষ্টি না হয়, আমরা সুনির্দিষ্ট বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে সুনির্দিষ্ট বক্তব্য নিয়ে 4 দফা বিকল্প প্রস্তাবনা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এবং যে জায়গাগুলো দিয়ে যাওয়ার কথা, বার কাউন্সিল এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী মহোদয়, সমস্ত জায়গাগুলোতে আমরা একের পর এক কর্মসূচি, শুধু রাজপথের কর্মসূচি না, আমরা আমাদের লিখিত বক্তব্য, স্মারকলিপি, খোলা চিঠি, বিভিন্নভাবে গণস্বাক্ষর আমরা পৌঁছানোর চেষ্টা করেছি এবং পৌঁছেছি। এবং আমার মনে হয় যে এত এত কর্মসূচি করার পরে আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা আমাদের এই দাবি সম্পর্কে জানে না, এটা আমি বিশ্বাস করি না। তারা জান। এখন তারা কেন আমাদের দাবিকে গ্রহণযোগ্য মনে করছে না, সে প্রশ্নের উত্তর তারাই শুধু দিতে পারবেন। তবে আমার জানা মতে সে প্রশ্নের নৈতিক এবং যৌক্তিক উত্তর তাদের কাছে নেই। কারণ একজন শিক্ষার্থী সে লেখাপড়া শেষ করবে, সে কাজ করবে, তার দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবারকে সে দায়িত্ব নেবে, সে অবদান রাখবে বিশ্বজনীন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আর বর্তমান যে বার কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা হয়, এটা আসলে আইনজীবী হওয়ার যে স্বাভাবিক স্বপ্ন, সেই স্বপ্নকে মার্ডার করা হয়। অতএব এই অন্যায় চলতে দেওয়া যায় না। এই অন্যায়কে রুখে দেওয়ার জন্যই, এবং শুধু রুখে দেয়া না, সঠিক কোন পদ্ধতি হতে পারে সেই সঠিক পদ্ধতি 4 দফা বিকল্প প্রস্তাবনা আমরা হাজির করেছি। যদি পরবর্তী সময়ে সুযোগ থাকে আমি সেই 4 দফা নিয়ে অল্প দুই একটি কথা বলবো, কি কি 4 দফার মধ্যে আছে। আপাতত আমি এখানে আমার কথা বিরত রাখছি, যেহেতু আমাদের সাথে একজন অতিথি আছেন, তিনি লেখক, গবেষক, এবং তার চিন্তা ভাবনা আহ, আরো আমাদের আন্দোলনকে আহ, প্রাসঙ্গিক এবং বেগবান করবে। আমিও বা আপনাদের মতো যারা অপেক্ষায় আছেন, আমরা তার আলোচনা শুনবো। যদি সুযোগ থাকে সঞ্চালক মহোদয়, পরবর্তীতে আমাদের 4 দফা নিয়ে কথা হবে। ধন্যবাদ সুজন বিপ্লব। আমি এ পর্যায়ে ধন্যবাদ দুজনকেই দিচ্ছি। আমাদের অতিথি রাশিব রহমান, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই আইনজীবী সনদ অধিকার আন্দোলনের কর্মকাণ্ড, তাদের কর্মপন্থা এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনি অনেক কিছুই জেনেছেন। তো এক্ষেত্রে তারা যে কাজটি করছে 1 বছর পরে এসে এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই চাওয়া, এই আন্দোলন, তার যে প্রাপ্তি এবং তার কার্যক্রম, কিভাবে তাদেরকে সহযোগিতা করা, সব মিলিয়ে আপনার বক্তব্য আমরা চাইছিলাম। ধন্যবাদ।
প্রথমেই বলা ভালো যে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আন্দোলনের সাথে সংযুক্ত সকল কর্মী নেতৃবৃন্দ এবং সেই সাথে আইন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অথবা শিক্ষানবিশদের সবাইকেই একটা অভিনন্দন প্রাপ্য। একটা দীর্ঘদিন ধরে আমরা এই পরিস্থিতিটা দেখে আসছি যে আইনে একজন স্নাতক অথবা স্নাতকোত্তর শেষ করার পর তাকে আইনজীবী হতে পারবেন কিনা সেই বিষয়টি নিয়ে তাকে অপেক্ষা করতে হয়, কয়েক ধাপে পরীক্ষায় অংশ নিতে হয়। তো প্রথমত এই বিষয়টি আমার কাছে ভীষণ রকম অন্যায্য লাগে এবং খুব সম্ভবত আইনজীবী সনদ অধিকার আন্দোলন প্রতিষ্ঠার আগেই এরকম একটি লেখা, মানে এই বিষয়টি নিয়ে, এই সংকটটিকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম এবং পরবর্তীকালে যখন এই আইনজীবী সনদ অধিকার আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে তার কর্মযজ্ঞ বা সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সংগঠনের নেতৃত্ব আলোচনা করেছেন, তিনি হয়তো আরো বিস্তারিত বলতে পারবেন। তো সেই আন্দোলনের মধ্য দিয়ে যে বার্তাটি পৌঁছে দেয়ার, সে কথাটি উনি বলেছেন যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আন্দোলনের যৌক্তিকতা সেই বক্তব্যটুকু পৌঁছে দেয়া হয়েছে। এখন যে বিষয়টি থাকে সেটি একটা ব্যাপকতর অংশের ভুক্তভোগীদের মধ্যে এই বক্তব্য এবং তার যৌক্তিকতা পৌঁছে দেয়। সে কাজটি এই সময়ের মধ্যে অত্যন্ত কঠিন ছিল, কারণ আসলে এই মহামারীর মধ্যে আহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় বন্ধ, যেখানে আইন শিক্ষার্থীদের সাথে যোগাযোগের একটা বড় সংকট হয়তো তাদের হয়েছে আমি ধারণা করি। এবং সেই সাথে সবসময় আদালতও ঠিক মতো চলেনি, যেখানে যে শিক্ষানবিশদেরকেও যে তারা ব্যাপক মাত্রায় যে পৌঁছতে পারবেন, এই ধরনের একটা সংকট গ্রস্ত বাস্তবতার মধ্যেই এই আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে, বিগত 1 বছর পরিচালনা করতে হয়েছে। তবে যে কোনো একটা আন্দোলনের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে যে সেই আন্দোলনটা কেন, আন্দোলনের যৌক্তিকতাটাকে তুলে ধরা। সেই যৌক্তিকতাটা তুলে ধরাই আইনজীবী সনদ অধিকার আন্দোলন যে 4 দফা তুলে ধরেছেন সেটি আমার কাছে মনে হয় অত্যন্ত একটি সফল ধাপ। এবং একটা আন্দোলন তো আসলে শুরু যে ফলাফল আনবে ব্যাপারটি এরকম তো প্রত্যাশা করার থাকে না। তবে যে ব্যাপারটি যে এই আন্দোলনটা যে অত্যন্ত যৌক্তিক এবং তার বিকল্প ভাবনা যে করা যায়, যে রাষ্ট্র দীর্ঘদিন ধরে কোনো বিকল্প না ভেবে মানুষকে এমন বিপন্ন দশায় ফেলে রেখেছে, সেখানে আইনজীবী সনদ অধিকার আন্দোলন সঠিকভাবেই সেটা দেখাতে সক্ষম হয়েছে যে এইরকম একটা পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়ার কে বাদ রেখেও প্রকৃতপক্ষে আইন পেশায় মানসম্মত যোগ্যতর মানুষদেরকে এখানে উপস্থিত করা সম্ভব। তো সেইখান থেকে আমাকে যদি বলেন যে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের সাফল্য ব্যর্থতা, আমার কাছে মনে হয় যে সেটা এই পরিস্থিতি বিবেচনায় নিলে এই 1টি বছর অত্যন্ত সফল এবং প্রাসঙ্গিক ছিল এই সংগঠনটি। অতীতে আমরা এভাবে একই সাথে আইন শিক্ষার্থী, আইন পেশার যারা শিক্ষানবিশ, তাদেরকে একইভাবে একত্র করার এমন কোনো আয়োজন আমি অন্তত লক্ষ্য করিনি। হ্যাঁ, শুনছি, বলুন। তো এই ক্ষেত্রে যদি যৌক্তিকতার প্রশ্নটি যদি বলেন, একটা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে স্বীকৃতি দিচ্ছেন যে তিনি আইনে স্নাতক, তার মানে আমরা ধরতে পারি যে একটি বিশেষায়িত বিষয়ে তিনি একজন দক্ষ মানুষ হিসেবে সেই স্বীকৃতিটি বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে। তারপর বার কাউন্সিলের কাছে তাকে পরীক্ষা অবতীর্ণ হতে হচ্ছে, একবার এমসিকিউ, একবার রিটেন, একবার ভাইভা দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনি আইন জানেন। এটা আসলে শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা ভীষণ রকমের অনাস্থা প্রদর্শন আমার কাছে মনে হয়। যে আমরা যদি অপরাপর বিশেষায়িত পেশার ক্ষেত্রে দেখি, যে একজন এমবিবিএস পাস করার পর তিনি একটা ইন্টার্নশিপ করতে যান, সেই ইন্টার্নশিপটা শেষ করলে উনি কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করার অধিকার অর্জন করে ফেলেন। একটা সামান্য ফর্ম পূরণ করতে পারলেই দেখা যায় যে তিনি সেখানে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করার ক্ষেত্রে তার কোনো বাধা নেই। আর আইন পেশার জন্য এইরকম একটা বার রাখা রয়েছে। অথচ যদি আমরা বলি যে একজন চিকিৎসকের কাছে মানুষের বাঁচা মরার সম্পর্কটা যেরকম ভয়ঙ্কর, মানে সেখানে যদি এটা যাচাই বাছাই প্রক্রিয়া যদি হতো তাহলে সেখানে তো আরো বেশি কঠিন যাচাই বাছাই প্রক্রিয়া হওয়ার কথা। তা আমার কাছে আসলে যে কারণে এই বার কাউন্সিলের নেওয়া পরীক্ষাটা ভীষণভাবে অযৌক্তিক, অপ্রাসঙ্গিক লাগে। একজন আইনে স্নাতক একজন মানুষকে আইন জানেন কিনা তার জন্য আবার নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না, বরঞ্চ তার থেকে তাহলে তিনি কি পেশাগত। আমি একটু আপনার কথায় একটু জুড়ে দিই, সেটা জি, তাহলে কি আপনি মনে করেন যে আমাদের দেশের যে আইন শিক্ষা
প্রদান করেন যে প্রতিষ্ঠানগুলোকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বার কাউন্সিল প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছেন? নিশ্চয়ই আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই যে একজন বিশ্ববিদ্যালয় স্নাতক, আহ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের এলএলবি দেয়, জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তাহলে তাদের যদি শিক্ষা কারিকুলামে যদি কারো অনাস্থা থাকে বা এই আইন পেশাজীবীরা যারা বার কাউন্সিলের সদস্য তাদের যদি আপত্তি থাকে, তাহলে তাদেরকে সেখানে কথা বলা উচিত যে এই আইন শিক্ষাটা কেমন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলো তার কোর্স কারিকুলামকে সংশোধন করতে পারেন। তারা সেখানে পেশাগত জীবনে আরো ভালো করার জন্য সেখানে আর কি কি সংযোজন করতে পারেন, তাদের আরো কিছু প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত করবেন কিনা, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন তারা। তাহলে তারা তারা এখানে মূলত গোড়ায় জল না দিয়ে আগায় জল ঢেলে মাঝখানে যে শিক্ষার্থীগুলোকে হ্যারাসমেন্ট করে তাদের জীবনকে একটি মানে হুমকির সম্মুখীন করে তুলছেন। দুর্বিষহ, জি জি, তাদেরকে দুর্বিষহ, তাদের জীবনটা দুর্বিষহ করে তুলছে। এটা খুবই অন্যায্য যে বিষয়টি। তো বরঞ্চ আমি খুব ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আসলে আইনজীবী সনদ অধিকার আন্দোলন যে বিকল্পগুলোর কথা বলেছে, সেই বিকল্পগুলো এই জায়গাটা বিশেষভাবে ভাবনায় নেওয়া যেতে পারে। যে একজন আইন স্নাতক স্বাভাবিকভাবেই তিনি আইন পেশায় যুক্ত হবেন। তার শিক্ষানবিশ কালকে যদি বিবেচনায় নেওয়া হয় যে শিক্ষানবিশ কালের মধ্যে বার কাউন্সিল দায়িত্ব পালন করতে পারেন, তারা তাদেরকে ব্যাপক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে পারেন, সেখানে তাদেরকে বিশেষ কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারেন, যে তার মধ্য দিয়ে তাকে যে পেশাগত জীবনে যাতে তিনি দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন তার জন্য দায়িত্ব নিয়ে এই বার কাউন্সিল একটা অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে তাদেরকে গড়ে তোলায় ভূমিকা রাখতে পারেন। কিন্তু তা না করে তাকে পেশায় আসতে দেব না, মানে অর্থাৎ প্রবেশাধিকার সংরক্ষিত, এইরকমের একটা নীতিমালা করাটা মানে বাস্তবিক অর্থে শুধু একটা মোড়লিপনা বা বজায় রাখার চেষ্টা, অথবা মানুষকে তার তার অধিকার থেকে দূরে সরিয়ে রাখার ছাড়া ব্যাপারটা আসলে আর কোনো কিছুই ফল দেয় না। বা যে ধরনের পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয় সেটা তার পেশাগত জীবনের মধ্যে কোনো একটা কাজে লাগে এরকম মনে করারও কোনো কারণ নেই। আহ, মানে আমি বিষয়টাকে হয়তো সংক্ষেপে প্রথমত কথাটা তুললাম, যদি পরবর্তীতে আরো কথার মধ্যে আলোচনায় যদি আরো আসে আমি অংশ নিব। নিশ্চয়ই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনি যে মূল্যবান আহ, যে বিষয়টি বললেন সেটা সংগঠনের জন্য অনেকখানি আহ, রসদ যোগাবে। তো আমি সুজন বিপ্লবের কাছে যে এই কথার সূত্র ধরে জানতে চাই যে তাহলে আসলে আপনারা এই যে যে বার কাউন্সিল এবং শিক্ষা প্রতিষ্ঠান, এদের মধ্যে যে যোগসূত্র হওয়া উচিত ছিল, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহ মানে রাশিদ ভাইয়ের কথায় তারা আরো ইয়ে করতে পারতো। তারা সেটাকে কিভাবে পরিচালিত হবে সেখানে আরো কিছু নীতি নির্ধারণের জায়গায় কিছু পরিবর্তন আনতে হবে, তাহলে আমাদের দেশে ভালো ভালো লয়ার বেরিয়ে আসবে। তো যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে লয়াররা আইন মানে আইন হ্যাঁ, সেবা যারা করবে, তারা আইন পড়ে যে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে, সেই প্রতিষ্ঠানটাকে আগে আইন পড়ানো দরকার। সে ব্যাপারে হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, জনাব সঞ্চালক, আসলে আমাদের অতিথির কথা খুব প্রাণবন্ত কথা আমি শুনছিলাম। শুধু আমি না, আসলে আমাদের আকাঙ্ক্ষা থাকে তার মধ্য দিয়ে আহ, আমাদের যারা দেখছেন বা যারা দেখবেন তাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজটাকে ছড়িয়ে দেবো। এই আজকের এই আয়োজনটা আমাদের আন্দোলনের অংশ বলে আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তো বলেছি, এখন সমাজের আরো বিভিন্ন স্তরের মানুষ জেনেছে, তারাও যদি বলে অবশ্যই যৌক্তিক হবে। আসলে আহ, আলোচক আলোচনা করছিলেন যে আন্দোলনে কতজন অংশগ্রহণ করেছেন। আসলে আন্দোলনে কতজন অংশগ্রহণ করেছেন তার উপরে নির্ভর করবে না সেই আন্দোলন কখন কবে কিভাবে বাস্তবায়ন করবে। আমরা বলছি রাষ্ট্র গণতান্ত্রিক, আমরা বলছি এখানে উন্নয়ন তত্ত্ব, এখানে জীবন জীবিকা নিশ্চিত করা হচ্ছে। আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রকর্তা ব্যক্তিরা বলছে আমাদের এটা একটা কর্মসংস্থান আন্দোলন। তো একটা জেনারেল, একটা সাধারণ গণদাবি, সেই জায়গায় আহ, কি আমাদের সব মানুষকে এক হয়ে পার্লামেন্ট ভবন উল্টে দিয়ে আমাদের কি পেশায় ঢুকতে হবে? আসলে তা না। এখন ঘটনা হচ্ছে যে যারা এই দায়িত্বে থাকেন, যারা কর্মসংস্থানের প্রশ্নের মীমাংসা করবেন, তারা জানতে পেরেছেন কিনা। আসলে তো এই আন্দোলন তো হাজার হাজার মানুষকে জমায়েত করে বিশাল ফাইট করা সম্ভব না, কারণ এই আন্দোলন করেন যারা, তারা সমাজের কোন স্তরের মানুষ। হ্যাঁ, তারা খুব আহ, ইন করেন,
ক্লিন শেপ থাকেন, টাই পরেন, আসলে তাদের অবস্থা ক্ষেত মজুরদের চেয়েও কিন্তু দুর্বল। পকেটে কারণ থাকে আমার না। ক্ষেত মজুর আন্দোলন, পকেট টাকা থাকে না, আমার ক্ষেত মজুর আন্দোলনের অভিজ্ঞতা আছে। আমি সে সময়ে আমরা স্লোগান দিতাম যে ভত্তার নিচে তরকারি নেই, ক্ষেত মজুরের নিচে মানুষ নেই। বাস্তবিক অর্থে আমি একজন শিক্ষানবিশ হিসেবে আমি আমার জীবন থেকে আমি বলতে পারি এবং সবার জীবন দেখে বলতে পারি যে একজন শিক্ষানবিশের নিচে আর সম্ভবত সত্যিকার অর্থে কোনো মানুষ নেই। কারণ সামাজিক স্তরে তার অবস্থানটা এত নিম্ন অবস্থায় আছে, সে বলতে পারে না সে পেশায় আছে, সে বলতে পারে না সে উকিল না মৌরি। হ্যাঁ, তার সে পেশায় না ঢুকেই সে আহ, আপনার বিভিন্ন রকম আহ, ভাবে সে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা, এবং সম্মুখীন হবে। তাকে বলা আছে সে পেশায় ঢুকতে পারেনি, তার প্রবেশন টাইম দেওয়া হচ্ছে, তার শিক্ষানবিশ কাল দেওয়া হচ্ছে। আরে শিক্ষানবিশ কাল কিভাবে হবে? সে তো কোর্টে প্র্যাকটিস করতে পারে না, সে মুভ করতে পারে না, সে কথা বলতে পারে না, তার কোনো ড্রাফট গ্রহণযোগ্য নয়। তাহলে তো সে শিক্ষানবিশি কিসের শিক্ষানবিশি করছে? আমরা আমাদের বিকল্প যে 4 দফা সেখানে বলেছি যে সময় সাপেক্ষ যে হয়রানিমূলক যে পদ্ধতি পরীক্ষা আছে, আপনি জেনে অবাক হবেন যে একটি পরীক্ষা সম্পন্ন করতে 10 বছর লেগে যায়। এখন 10 বছর পরে একজন শিক্ষানবিশের বয়স কত হবে? আমাদের দেশের গড় আয়ু কত? একজন শিক্ষার্থী তার স্বাভাবিক লেখাপড়া শেষ করতে করতে আমরা দেখেছি সেশন জট নানান ঝামেলায় দেখা যাচ্ছে যে বা এদিক সেদিক চাকরি বাকরি বিভিন্ন ভাবেই চেষ্টা থাকে, 30 বছর পেরিয়ে যায়। এখন যিনি আইনের ছাত্র, তিনি লেখাপড়া শেষ করে কোর্টে প্র্যাকটিস করতে যাবেন, করতে করতে তারও 30 বছর পেরিয়ে যাবে। 30 বছর পরে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না, বছরের পর বছর কেটে যাবে। আমি একটি পরীক্ষা পেয়েছি 3-4 বছর পরে, এমসিকিউ। তারপরে আবার রিটেন পরীক্ষার অনিশ্চয়তা, তারপরে ভাইবার অনিশ্চয়তা। এইভাবে বছরের পর বছর যদি পরীক্ষা দিই আর আমার বাবার পকেট কেটে যদি টাকা দিয়ে সেই পরীক্ষার ফি দিতে হয়, এবং সাথে যদি আমার পরিজন সন্তান থাকে, আসলে এই বয়সে তো আমার পরিবার থাকবে, আমার সন্তান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার তাদেরকে দায়িত্ব নেয়ার মতো আমার অর্থনৈতিক বাস্তবতা নেই। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যে ইচ্ছাকৃত কাউকে বেকার বানিয়ে রাখা। কারণ আইন পেশা তো আহ একটি আহ নোবেল প্রফেশন, একটা স্বাধীন পেশা। এখানে তো বার কাউন্সিল আমাকে বেতন দেবে না, বা আমি যে শিক্ষানবিশ কালে থাকছি এখানে আমার বেতন দেয়। সে কারণে আমরা বলছি যে এই পরীক্ষা চাকরির পরীক্ষার মতো হওয়া চলবে না, এই পরীক্ষাটা হইতে হবে মূল্যায়ন ভিত্তিক। যে আমাদেরকে আহ, শিক্ষানবিশ কালে বার কাউন্সিল আহ, একটা সম্মানী ফি দেবে, আমরা কোর্টে মিনিমাম স্তর পর্যন্ত অংশগ্রহণের সুযোগ পাবো শিক্ষানবিশ আইনজীবী হিসেবে। আপনার জেনে রাখা ভালো, এই যে আমি শিক্ষানবিশ আইনজীবী বললাম, আসলে আমরা শিক্ষানবিশ আইনজীবী না, বার কাউন্সিল আমাদের তা স্বীকার করে না, বলছে শিক্ষানবিশ। আমাদের বাস্তবতা, পেশার বাস্তবতা এটা। কিন্তু তারা আমাদেরকে স্বীকার করছে না, আমাদের দায়িত্ব নিচ্ছে না, আমাদের কোনো ফি দিচ্ছে না, কোর্টে কাজ করতে দিচ্ছে না, কিন্তু তারা আমাদের আটকে দিচ্ছে, সময় নিয়ে নিয়ে আটকে দিচ্ছে। প্রতি বছর যেখানে বার কাউন্সিলের একাডেমিক ক্যালেন্ডারে 2টা পরীক্ষা হওয়ার কথা, সেখানে ভয়ঙ্কর ভাবে বছরের পর বছর চলে যায়, 3 বছর পর একটা এমসিকিউ পরীক্ষা হয়। পুরো পরীক্ষা, একটি পুরো পরীক্ষা। আমি নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমি এই এই পর্যায়ে আমি রাশিদ রহমানের কাছে জানতে চাই যে তো হলো কি? এই অবস্থায় আমরা আহ, আইনজীবী সনদ অধিকার আন্দোলন আজকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, যে অবস্থায় দাঁড়িয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, এদেরকে আপনার ভাষায় যে ঠকানো হচ্ছে, তাদেরকে আইন পেশায় নিযুক্ত হতে দেওয়া হচ্ছে না, ইচ্ছা করে বেকার রাখা হচ্ছে, সরকারকে একটি বোঝা, সরকারের উপর একটি বোঝা, বেকারত্বের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট বার কাউন্সিল যদি এই নীতি নির্ধারণের জায়গাটা তারা পরিবর্তন করে, তো এই প্রতিষ্ঠানের তারা যে আন্দোলন লড়াই সংগ্রাম করছে যে ভিত্তির উপর দাঁড়িয়ে, তো আজকে এই বছর পূর্তিতে তাদের তাদের প্রতি আপনার যে পরামর্শ কি থাকবে, যে কিভাবে তারা যদি তাদের
আন্দোলন লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সেটা সরকারের কাছে আরো গ্রহণযোগ্য হবে এবং যারা আজকে শিক্ষানবিশ আছে তাদেরকে প্রকৃতভাবে শিক্ষানবিশ হিসাবে আপনাদেরকে তারা আহ, গ্রহণ করবে এবং আইন পেশায় তাদেরকে আইন সেবা দেওয়ার জন্য মনোনীত করবে। ধন্যবাদ। প্রথমত আমি আহ, আইনজীবী সনদ অধিকার আন্দোলনের প্রতি পরামর্শ থেকেও আগে যে বিষয়টি বলবো যে এই মুহূর্তে আহ, আলোচক সুজন বিপ্লবের আলোচনায় এই বিষয়টি এসেছে যে এই যে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা সময় এবং যে অনিশ্চয়তা, একবার সে ব্যাপারটা আরেকবার একটু খেয়াল করুন যে একটা পরীক্ষা নিতে যদি 3 ধাপের পরীক্ষা এবং এটি মিলিয়ে তার সনদ পেতে মোটামুটি 4 বছর অন্তত সময়, যেটা আরো বেশিও লাগে, তো এটা লেগে যাচ্ছে। একটা এই অনিশ্চয়তার ব্যাপারটিকে আমি একটু দেখাতে চাই যে একজন আইন স্নাতক তিনি শিক্ষা জীবন শেষে এই প্রক্রিয়ায় ঢুকলেন। এই প্রক্রিয়ায় ঢুকে তার প্রথমবারের ধাপটা পার হতে 4 বছর সময় লাগে। এই 4 বছর সময়ে তিনি যদি কোনো একটা ধাপে অকৃতকার্য হন, তাহলে তাকে কিন্তু আবার দ্বিতীয়বার ওই একই প্রক্রিয়ায় যেতে হবে। তার মানে সেটা করতে গিয়ে তাকে আরো বেশ কয়েকটা বছর আবার সেখানে লাগাতে হবে। তো এই যে প্রক্রিয়াটা যেরকম, তাতে অনিশ্চয়তাটা যেখানে যে দাঁড়াচ্ছে, তাতে প্রকৃতপক্ষে যদি কোনো আইন স্নাতকের সুযোগ থাকে অন্য কোনো পেশায় যাওয়ার, তাহলে তিনি কি আর আইন পেশার জন্য এই অনিশ্চিত ভবিষ্যতের আশায় অপেক্ষায় থাকবেন বা এমন অনন্তকাল অপেক্ষায় থাকবেন? যে কারণে শুধু এই যে শিক্ষানবিশরা বিপদে পড়ছেন, তাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই, সমস্যাটা শুধু এটুকুই না, এটা আমাদের সামগ্রিক আইন আহ, সেবা, জনগণ যে আইন সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন প্রকৃতপক্ষে। যারা যে আইন স্নাতকদের ন্যূনতম সুযোগ আছে, কারো হয়তো ব্যাংকার হওয়ার সুযোগ থাকলে ব্যাংকে চলে যাচ্ছেন, কারো যদি ব্যবসা করার সুযোগ থাকে সেখানে চলে যাচ্ছেন। দেখা যায় যে আসলে 80% আইন স্নাতকই আইন পেশার সাথে কোনো সম্পৃক্ত নেই। তাহলে এইরকম একটা বাস্তবতা যেখানে তৈরি করা হচ্ছে, তাতে জনগণ কি আইনের প্রকৃত সেবাটা পেতে পারবেন? তো এই সংকটটা, মানে বার কাউন্সিল শুধু আইন শিক্ষার্থীদেরই ভোগান্তি তৈরি করেনি, এটা সমগ্র জনগণের। যে জনগণ আইনের সেবা নেওয়ার জন্য আদালতে যাবেন, তারা প্রত্যেকে এর ভুক্তভোগী। এই প্রেক্ষিতে আসলে এই আন্দোলন আইন শিক্ষার্থী শিক্ষানবিশদের পাশাপাশি সমগ্র জনগণের। আর আহ, আইনজীবী সনদ অধিকার আন্দোলনের প্রতি পরামর্শের কথা বলতে আমি যেটা বললাম শুরুতেই, যেটা আহ, নেতা সুজন বিপ্লব ব্যাখ্যাও করেছেন যে আসলে এটা লাখ লাখ মানুষ নিয়ে পার্লামেন্ট উচ্ছেদ করার আন্দোলন না। তাহলে এখানে এই ভুক্তভোগী মানুষ, তাদেরকে যে যুক্ত করার আন্দোলন, যা তাদেরকে নিয়ে তাদের বার্তাটা সেটা উনি উপযুক্ত স্থানে পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা আবার এটাও জানি যে আমরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় আমরা বসবাস করি, সেখানে আসলে একটা ব্যাপক আন্দোলনের ব্যাপক চাপ তৈরি না হলে কোনো নীতি পরিবর্তন হয় না। বাস্তবিক অর্থে যেটি বলেছেন উনি খুবই স্বাভাবিক। আইনজীবী সনদ অধিকার আন্দোলন এই ভুক্তভোগী মানুষদের প্রতিনিধিত্ব করে বার কাউন্সিলে এই স্মারকলিপি পৌঁছে দিয়েছেন বা খোলা চিঠি দিয়েছেন। তাহলে এটি যথেষ্ট হওয়ার কথা ছিল যে আমাদের যুক্তিটা কি, তারা সেই যুক্তি ধরে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের সাথে বসতে পারতেন। তারা আলাপ করতে পারতেন যে ঠিক আছে, এই যুক্তি ঠিক আছে, যুক্তিটা তাদের কাছে যুক্তি খণ্ডন করার কোনো উপায় আছে কিনা, তারা সেই আলাপ আলোচনা করে দেখে যদি এই দাবিটি যৌক্তিক হয় সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। কিন্তু এতখানি আহ, মানে গণতান্ত্রিক বোধ সম্পন্ন আমাদের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা দেখিনি। যে কারণে আমাদেরকে ভাবতে হয় যে আসলে একটা আন্দোলনের ব্যাপক উত্তাপ তৈরি করেই দাবিগুলো আদায় করে নিতে হয়। তাহলে এমন একটা পরিস্থিতিতে, যেমন উনি বলেছেন ওনার ক্ষেত মজুর আন্দোলনের অভিজ্ঞতা আছে, ক্ষেত মজুরদের দাবি আদায়ের জন্য যেমন জঙ্গি মিছিল প্রয়োজন হয়, বাস্তবিক অর্থে এই পেশাজীবীদের এই দাবির ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে সেটি খুব প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আবার কিছু আজকের এই প্যান্ডেমিক আক্রান্ত পৃথিবীতে সেটা আর একটা কঠিন বাস্তবতার মধ্যে ফেলে দিয়েছে। মানুষ তো একত্র হতে পারছে না, যে তাদেরকে নিয়ে যে সেই একটা আপনি যে জেলা শহরেও একটা শো ডাউন করবেন, তার বাস্তবতাটাও এই মুহূর্তে নেই। তো এইরকম একটা পরিস্থিতিতে যে কাজটি আইনজীবী সনদ অধিকার আন্দোলন করতে পারেন, সেটি তারা তাদের পাবলিকেশন করতে পারেন, সেটা ওয়েব ভিত্তিক হইতে পারে, অথবা তারা যদি প্রিন্টেড পৌঁছানোর সুযোগ থাকে, তাহলে সেটা শিক্ষানবিশদের কাছে পৌঁছানো, আইন শিক্ষকদের কাছে পৌঁছানো, যাদেরকে ব্যাপক মাত্রায় ব্যাপারটাকে সচেতন করা। আমাদের তো এখন এমন দশা হয়েছে যে আমাদের অধিকারগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আমরা মনে করি যে এটাই যেন পদ্ধতি, এটাই উপায়। যে এখন একজন আইন শিক্ষার্থীকে যদি বলেন যে আসলে এই যে আইনজীবী তালিকাভুক্তির জন্য আপনাকে এতগুলো ধাপে পরীক্ষা দিতে হচ্ছে, তো এটা কি আপনি অন্যায় মনে করেন না?
হয়তো বেশিরভাগই বলে ফেলবে যে এটা ছাড়া আর উপায় কি? একটা কথা প্রচলিত আছে যে আইন এত এত আইনজীবী হলে কিভাবে চলবে। কিন্তু আমরা একটু তলিয়ে দেখলেই দেখি যে ব্যাপারটা সত্য নয়। কারণ এখনো কোর্টে এত এত মামলা জট, মাঝে মাঝে কত পত্রিকা আমরা দেখতে পাই। তাহলে কোর্টকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করার সুযোগ আছে, সেখানে জনগণের আরো নাগালে নিয়ে যাওয়ার সুযোগ আছে। যেখানে আমরা দেখেছি যে আহ, আমাদের গ্রাম আদালত পর্যন্ত সংবিধান স্বীকৃত একটা গ্রাম আদালত আছে, কিন্তু সেটা আদালত আদতে আদালত না। কারণ সেই আদালতে সেখানে আইন পেশার সাথে কোনো সম্পর্কিত মানুষেরা থাকেন না। সেখানে একজন জনপ্রতিনিধি সেখানে বিচারক হয়ে যান। তো এই ব্যাপারগুলো খুবই সাংঘর্ষিক ব্যাপার স্যাপার আছে। তো সেখানে যদি ব্যাপারটাকে এমন ভাবে করা যেত যে জনগণের একেবারে নাগালের মধ্যে আমাদের মানে আদালত গুলোকে আইনটাকে একেবারে পৌঁছে দিতে তার পারতাম মানে যে সরকার সরকার যদি মনে করে যে আমাদের যে প্রত্যেকটা ইউনিয়নে গ্রাম আদালত আছে, সেখানেও আমাদের যারা আইন পেশার সাথে থাকতে চান সেখানেও তারা কাজ করতে পারেন, অর্থাৎ কর্মসংস্থানে একটা বিরাট ক্ষেত্র তৈরি করতে পারেন সরকার যদি এটা মনে করেন। আমি পাশাপাশি আমি একটু আহ, হ্যাঁ বলুন। আমি কোনো সার্টেইন কোনো ব্যাপারকে বলে দিচ্ছি না, আমি বলছি এগুলো ভাবনার সুযোগ আছে যে যদি এরকম আমি সেটাই বলছি, আমি আমি এই কথার সূত্র ধরে আমি আরো বলতে চাই এই, আমি আর বড় করব না আমরা। আমি আপনার কথার সূত্র ধরে আমি এতটুকু বলতে চাই, আইনজীবী সনদ অধিকার আন্দোলনের নেতৃত্ব যারা আছেন তারা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আইন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষ তাদের মানে এই যে মামলা জটের কারণে তারা হেনস্থার শিকার হচ্ছে। এটাকে মানুষকে বুঝিয়ে একটি ব্যাপক, শুধু আইনজীবী সনদ প্রাপ্ত যারা সেই মানুষ না, একটি গণ আন্দোলনের ভিত নির্মাণ করে সরকারকে যদি আপনারা নাড়া না দিতে পারেন, তাহলে যে ট্র্যাডিশন আমাদের দেশে বহমান, যে বিরাট একটি বড় নাড়া দেওয়া যে আন্দোলন প্রয়োজন, সেই ট্র্যাডিশনের জায়গায় যদি না যাওয়া যায়, তাহলে আদেও আমাদের সরকার ঘুম থেকে উঠবে কিনা এটাও সন্দেহ। আমি এ ব্যাপারে সর্বশেষ কয়েকটি কথা নেব সুজন বিপ্লবের কাছ থেকে, তারপরে আমরা আজকের মতো আমাদের আলোচনা, আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষ করব, এবং আমরা পরবর্তীতে আবারও কোনো কারণে আবার আমাদের অতিথিদের বক্তব্য আমরা নেব, আমরা শুনতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। এ পর্যায়ে সর্বশেষ আমি রাশিদ রহমান আমাদের সঙ্গে সর্বশেষ দু একটি কথা বলবেন। আমি তার আগে সর্বশেষ কথা নিয়ে আসব সুজন বিপ্লবের। আমি যেখান থেকে মানে মানে শেষ হয়নি আমার কথা, সেখান থেকেই বলি। আসলে আহ, আমরা কেন ব্যাপক মাত্রায় আইন ছাত্র শিক্ষানবিশদেরকে যুক্ত করতে পারছি না, এর বাস্তব কিছু কারণ আছে। আসলে একজন শিক্ষানবিশ তার এই পেশার উপরে নির্ভর করে থাকা সম্ভব হয় না। সে হয়তো একটা দোকানে থাকে বা সে অন্য পেশায় যুক্ত থাকে, তারপরে সে কোর্টে সময় দেয়। এই মানুষটার তো আসলে সময় থাকে না। সে একজন শিক্ষানবিশ, সে এই আন্দোলনে পর্যাপ্ত সময় দিতে পারেন না, কারণ তাকে তার কোর্টের উপর নির্ভর করে চলতে হয় না, তাকে অন্য কোনো না কোনো পেশায় যুক্তি থেকে কাজ করতে হয়। একজন আইন শিক্ষার্থী আসলে সে পড়াশোনার মধ্যে যুক্ত থাকা লাগে, এবং সে ছাত্র অবস্থায়ও তার সময় সুযোগ সীমিত থাকে। আসলে আমি যে কথা বলছিলাম যে ক্ষেত মজুরদেরকে সংগঠিত করাটা যত সহজ হয়, কিন্তু একজন শিক্ষানবিশকে আইন ছাত্রকে সংগঠিত করা তার থেকে বেশি কঠিন হয়ে যায়। কারণ বেকার মানুষকে নিয়ে আন্দোলন করা খুবই কঠিন। আর এই বেকারত্বের জ্বালাটা আসলে এখানে দেখা যায় যে নিরুত্তাপ। কারণ সে দেখে যে আসলে আমি যদি এখানে কাজ না হয় আমি অন্য কোথাও লেগে যাব। আসলে সে একটা মানে ব্যর্থ মানুষ হিসেবেই আসলে অন্য কোথাও সে ঠিক মতো কাজে লাগাতে পারে না তার নিজেকে। সে আইনে স্নাতক, সে আইন অঙ্গনেই সেবা দিতে পারতো। আমরা বলছি সমাজের সমস্ত স্তরের মানুষকে, বিবেকবান মানুষকে, যে আসলে এটা শুধু শিক্ষানবিশ আইনজীবীদের সমস্যা না, এটা একটা জাতীয় সমস্যা, যে আমাদের বিচার ব্যবস্থার স্বার্থে, আমাদের আইনি সেবা দেওয়ার স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে, যে আহ, এই আইনজীবী নিবন্ধনের প্রক্রিয়ার সংস্কার হওয়া উচিত। এবং বর্তমান যে প্রচলিত পদ্ধতি, একটি ভুল পদ্ধতি, ভুল নীতি, এটি বাতিল করা উচিত। এটা হলো আন্দোলনের মোদ্দা কথা। শুধু একজন শিক্ষানবিশের প্রয়োজনেই নয়, এটা সমগ্র জাতির প্রয়োজনেই
এই পদ্ধতির সংস্কার হওয়া উচিত। তাই আমরা মালা গাঁথতে চাই যে আমরা যারা আছি আমাদের সাথে আরো মানুষগুলো যখন আসবে, তখন হয়তো আমার যে বন্ধু পিছিয়ে পড়ে আছে সেও আমার সাথে দল বাঁধবে, তখন আমরা বড় দলে পরিণত হব। তখন আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা এটাও স্বপ্ন দেখি, আজকে আমরা দুর্বল আছি, অসংগঠিত আছি, কিন্তু আমাদের আক্রমণ যদি মারাত্মক হয় তাহলে হয়তো কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হবে। সেই কারণে আমরা রাশিদ রহমানদেরকে তাদের বক্তব্য শানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এইভাবে যদি সমাজের সব মানুষ তারা তাদের অস্ত্রে শান দেয়, তাহলে হয়তো আমাদের জাতি আইনের মতো সর্বোচ্চ সেবা থেকে বঞ্চিত হবে না, তারা প্রতারণার শিকার হবে না, এবং আইন পেশা তার স্বাধীনতার 50 বছরে এসে আর পরাধীন থাকবে না, এবং একটি প্রকৃত অর্থে স্বাধীন পেশা হয়ে উঠবে যদি বার কাউন্সিলের এই গোয়ার্তমি এই পরীক্ষা পদ্ধতি বাতিল করা যায়, এবং বার কাউন্সিল সত্যিকার অর্থে যদি শিক্ষানবিশদের পাশে দাঁড়ায়, আইনের ছাত্রদের পাশে দাঁড়ায়, সেটাই হবে প্রকৃত মানে স্বাধীনতার সুফল ভোগ করবে জনগণ। আমার কথা আর বেশি বাড়ানোর হ্যাঁ, এগিয়ে সুযোগ যাক নেই। আপনার আমাদের আইনজীবী আজকে সনদ অধিকার। আপনাদেরকে জানিয়ে রাখি, এবং আপনাদের মাধ্যমে আমরা আরো আমাদের ফলোয়ারদের বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যা 7টায় ভার্চুয়াল আলোচনা আছে আমাদের পেজে। যেহেতু কোভিড পরিস্থিতি দেশ এবং বিশ্বকে নাজেহাল করে ছেড়েছে, আর আমাদের মতো শিক্ষানবিশদের জীবন জীবিকা তো আরো নাজেহাল করেছে। এই আমরা ভয়ঙ্কর শিকার। আমাদের রাষ্ট্রপক্ষের কাছে দাবি থাকবে যে আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া হোক। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, রাষ্ট্রপতিকে দিয়েছি, সমস্ত স্তরে আমরা আমাদের দাবি ফরিয়াদ জানিয়েছি। এবং আমরা এটাও হুঁশিয়ারি দিতে চাই যে স্ফুলিঙ্গ একদিন আগ্নেয়গিরি রূপান্তর হতে পারে, এবং তার জন্য যদি কোনো কিছু ঘটে তার জন্য হয়তো আমরা দায়ী থাকবো না। এবং ইতিহাস এই সমস্ত যারা ডিক্টেটরশিপ আচরণ করছে শিক্ষানবিশদের প্রতি, যারা স্বৈরতান্ত্রিক আচরণ করছে, তাদেরকে ক্ষমা করবে না। এবং আপনারা আমাদের আন্দোলনে থাকবেন, আমাদের সহযোদ্ধা হিসেবে থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। ন্যায়সঙ্গত আন্দোলন আরো বেগবান হোক, আরো মানুষ, সাধারণ মানুষ তাদের আইন সেবা নেওয়ার জন্য, তাদের আইন সেবাকে আরো মানে ত্বরান্বিত করার জন্য যা যা করার প্রয়োজন, সাধারণ মানুষের আপনাদের সাথে সমন্বিত হয়ে এই আন্দোলনে নিজেদেরকে সামিল করুক, এই আহ্বান রেখে রাশিদ রহমান আপনাকে ছোট্ট আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা দেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটু আমি বলবো যে এই আমাদের জন্য, অর্থাৎ আলোকের প্রকাশ এবং আইনজীবী সনদ অধিকার আন্দোলনের কে ধন্যবাদ জানানোর জন্য 1 মিনিট সময় দিচ্ছিলাম। আলোকের প্রকাশ এবং আইনজীবী সনদ অধিকার আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে অভিনন্দন। একটি বছরের আন্দোলন মুখর একটি বছর পার করা, এবং ভবিষ্যতে আরো আরো আন্দোলনের বেগবান আন্দোলন এবং তার সাফল্য প্রত্যাশা করে আমি আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুরা, যে যেখানে বসে আজকের অনুষ্ঠান দেখলেন বা পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠান আপনারা আমাদের পেজ থেকে দেখবেন, সকলকে আলোকের প্রকাশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আমাদের জন্য সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। সবাইকে ধন্যবাদ।